যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় পাল্টা জবাবে মধ্যপ্রাচ্য এবং আরব দেশগুলোতে আঘাত হানছে ইরানি মিসাইল ও আত্মঘাতী ড্রোন। আমেরিকান সামরিক স্থাপনার পাশাপাশি বহু বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনে হয়েছে একাধিক হামলা। বিলাসবহুল হোটেল থেকে তেল শোধনাগার, সামরিক ঘাঁটি থেকে শুরু করে বিমানবন্দর, কোনো কিছুই আর নিরাপদ নাই। এসব হামলায় প্রবাসী বাংলাদেশি সহ বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যুর খবর এসেছে। ইরানের হামলায় সহজ ও সাধারণ লক্ষ্যবস্তু হলো মার্কিন মিত্র আর তাদের জ্বালানি স্থাপনাগুলো। ইরানের সস্তা ড্রোন হামলা ঠেকাতে মার্কিনীদের খরচ করতে হচ্ছে কোটি কোটি ডলার। পশ্চিমাদের ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন একটি কৌশলগত সুবিধা সত্ত্বেও প্রশ্ন উঠেছে, এই পাল্টা যুদ্ধ কৌশলে ইরানের শাসক গোষ্ঠী কি টিকে যেতে পারবে, নাকি নতুন ফাঁদ তৈরি করছে তাদের জন্য? উপসাগরীয় দেশগুলোকে আক্রমণের লক্ষ্যে পরিণত করায় কি আরেকটি কুয়েত ইরাক যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে? ইরানকে ঠেকাতে কি জোটবদ্ধ হতে পারে আরব অঞ্চল, নাকি হামলায় নাকাল হয়ে যুদ্ধ বন্ধের জন্য চাপ তৈরি করবে আমেরিকার উপর? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা আলোচনার মাঝপথে আকস্মিকভাবে 28শে ফেব্রুয়ারি সকালে শুরু হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ যৌথ হামলা। তেহরানের প্রথম আঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা প্রাণ হারান। আকস্মিক এই হামলার ধাক্কা সামলে রাতেই শুরু হয় ইরানের পাল্টা আঘাত। চিরশত্রু ইসরায়েল অভিমুখে 2 দিন ধরে ধেয়ে আসছে শত শত ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। দেশটির বেদ শেমিশ শহরের একটি সিনাগগ ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্র হামলায়। নিহত হন অন্তত 9 জন। এছাড়া ইসরায়েলের বিভিন্ন জায়গায় টানা আক্রমণে 450 বেশি আহত হয়েছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের পক্ষ থেকে 2রা মার্চ ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলার দাবিও করা হয়। চিরশত্রু দেশের পাশাপাশি আরব অঞ্চলের বিভিন্ন দেশেও হামলা চালাচ্ছে তেহরান। এসব দেশে আমেরিকান সামরিক স্থাপনা থাকায় হামলা বৈধ বলে শুরুতেই জানিয়ে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এমনকি যে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতার আলোচনা চলছিল, সেই দেশও পড়েছে হামলার মুখে। শুরুর দিকে ইরানি হামলাগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হলেও এখন তা আর তাতে সীমাবদ্ধ নেই। আরব দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ বেসামরিক স্থাপনাও আক্রান্ত হয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছে ড্রোন হামলা। ওমানের রাজধানী মাস্কট উপকূলবর্তী সাগরে তেলবাহী জাহাজে হামলায় নিহত হয়েছেন এক নাবিক। সৌদি আরবের সবচেয়ে বড় আরামকো রাস তনুরা তেল শোধনাগারে ড্রোন হামলা হয় 2রা মার্চ। এরপর থেকে বন্ধ আছে তেল শোধনাগারের কার্যক্রম। ইরানি ড্রোন হামলার পর কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি এলএনজি উৎপাদন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানের মতো দেশগুলো কেঁপে উঠছে শক্তিশালী বিস্ফোরণে। ইরানের এই প্রত্যাঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বাহিনীর কয়েক সদস্য নিহত হয়েছেন। তবে উপসাগরীয় দেশগুলোতে মিসাইল ও ড্রোন হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। বিলাসবহুল হোটেল থেকে শুরু করে চলার রাস্তা কিছুই নিরাপদ নাই। এমনকি দেশগুলোতে কাজ করতে যাওয়া প্রবাসীরাও আছেন চরম ঝুঁকিতে। সংযুক্ত আরব আমিরাতে ইরানি হামলায় এক বাংলাদেশি সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 58 জন। আহতদের মধ্যে বাংলাদেশিরা আছেন। বিশ্লেষকরা বলছেন, সর্বোচ্চ নেতা খামেনি যে কোনো সময় নিহত হতে পারেন এমন সম্ভাবনা বহু আগে থেকেই মাথায় রেখে পাল্টা আঘাতের কৌশল সাজিয়ে রেখেছিল ইরান। আর সেই যুদ্ধ কৌশলই এখন দেখা যাচ্ছে প্রকাশ্যে। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে প্রচলিত যুদ্ধে তেহরানের বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। এজন্য নেওয়া হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যকে আতঙ্কিত করে ফেলার কৌশল। খামেনির মৃত্যুর পর 3টি বিষয়কে সামনে রেখে তেহরান এগোতে চাইছে। প্রথমত, তারা বর্তমান রেজিমে টিকে থাকার উপর দিচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। সামরিক বিজয় লাভ করা এখনকার যুদ্ধের মূল লক্ষ্য নয়, বরং খামেনি পরবর্তী নতুন নেতৃত্বকে টিকিয়ে থাকা এবং ধারাবাহিকতা রক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, ইরানি সমরনায়কেরা উপসাগরীয় দেশগুলোতে নিয়ন্ত্রিত উত্তেজনা বাড়ানোর
কৌশল প্রয়োগ করছেন। এটি যুক্তরাষ্ট্রের মিত্রদের যুদ্ধের খরচ বহুগুণ বাড়িয়ে দেবে। দর্শক, চলমান সংঘাতে নতুন এক সামরিক বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অসম লড়াই। কারণ তেহরানের এক একটি সস্তা ড্রোন ঠেকাতে পশ্চিমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তাতে কয়েক সপ্তাহের মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ব্যয়ের বৈষম্যই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হয়ে উঠেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে এক একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হয়েছে $5 থেকে $40 লাখ পর্যন্ত। এটি এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের কাছে বিভিন্ন ধরনের ড্রোনের মজুদ রয়েছে 80,000 থেকে 1 লাখ পর্যন্ত। মাসিক উৎপাদন সক্ষমতা বিবেচনায় নিলে তারা দীর্ঘ সময় ধরে হামলা অব্যাহত রাখতে পারে। বিপরীতে যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন থার্ড এর প্রতিটি ইন্টারসেপ্টরের দাম প্রায় $1.5 কোটি এবং পুনরায় উৎপাদনের সময় লাগে কয়েক বছর। এই পরিস্থিতিতে কম খরচের বিকল্প খোঁজা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্বল্প মূল্যের গাইডেড রকেট এবং ইসরায়েলের আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রতি শটে খুব কম খরচে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। তবে এসব প্রযুক্তি এখনো সীমিত পরিসরে ব্যবহৃত হচ্ছে। যদিও ট্রাম্প হুঙ্কার দিয়ে যাচ্ছেন, বড় হামলা এখনো শুরুই হয়নি। স্থানীয় সময় সোমবার সকালে সিএনএনকে দেওয়া প্রায় 9 মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও সবচেয়ে বড় ঢেউ এখনো আসেনি। সাবেক ইসরায়েলি নৌ কমান্ডার ইয়াল পিনকো বলেন, সামনে আরো অনেক হামলা আসছে। ইরানের কাছে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ আছে। শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা এখন সর্বাত্মক যুদ্ধে লিপ্ত। বিশ্লেষকরা মনে করেন, সুবিধাজনক অবস্থানে থাকলেও এটি এমন পর্যায়ে তেহরান নিতে চাইবে না যেখান থেকে ফেরার আর কোনো পথ থাকবে না। অর্থাৎ তারা আতঙ্ক ছড়ালো তার মাত্রা সীমার মধ্যে রাখতে চায়। উপসাগরীয় দেশগুলোতে এই হামলা ততটাই হবে যতটা হলে যুক্তরাষ্ট্রের প্রতি আরবদের ক্ষোভ বাড়বে। বিশ্লেষকদের তৃতীয়ত পর্যবেক্ষণ হলো, ইরান গত কয়েক বছরে প্রতিরোধ ক্ষমতা অনেকটা হারিয়েছে বলে বিশ্বব্যাপী ধারণা তৈরি হয়েছে। তবে ইরানি নেতৃত্ব সেই ধারণার অবসান ঘটাতে মরিয়া। এ কারণে শীর্ষ নেতৃত্বে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তারা প্রতিশোধ অভিযান চালিয়ে যেতে পারার ধারণা তৈরি করতে চায়। তেহরান মনে করছে পাল্টা আঘাত বেশ কয়েকদিন চালিয়ে যেতে সক্ষম হলেও শক্তির ভারসাম্য ফিরে আসবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানের উপর বিপুল ব্যয়ের হামলা বেশি দিন অব্যাহত রাখাও সম্ভব হবে না। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ও প্রতিরক্ষা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে 80,000 থেকে 1,60,000 ড্রোন মজুদ আছে। মাসে অন্তত 500 ড্রোন তৈরির সক্ষমতা থাকায় তারা টানা 1 মাস প্রতিদিন 2,500 ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। তবে এই কৌশলে ঝুঁকির বড় জায়গা আছে বলেও মনে করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, ইরান যেভাবে উপসাগরীয় দেশগুলোতে যুদ্ধক্ষেত্রের বিস্তার ঘটিয়েছে তা তেহরানের শাসক গোষ্ঠীর জন্য আরও বিপদ ডেকে আনতে পারে। ইরান চায় তাদের উপর হামলা বিশ্বের জ্বালানি খাতকে অস্থিতিশীল করবে, এর ফল ভোগ করবে গোটা বিশ্ব। এতে সবাই একযোগে যুদ্ধ বন্ধের দাবি তুলবে। হরমুজ প্রণালী বন্ধের সতর্কবার্তা দিয়েও এমন উদ্বেগ জোরদার করেছে তেহরান। তবে ইরানের এই কৌশল শেষ পর্যন্ত কাজে দেবে নাকি উপসাগরীয় দেশগুলোকে আরো খেপিয়ে দেবে, সেটি এখন বড় প্রশ্ন। এছাড়া একের পর এক বেসামরিক অবস্থানে হামলাও ইরান সম্পর্কে আরব অঞ্চলে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করছে। প্রশ্ন উঠেছে, যুদ্ধের সীমানা বিস্তৃত করে ইরান কি যুক্তরাষ্ট্রের হাতকেই উল্টো শক্তিশালী করছে? আরব দেশগুলোকে একযোগে খেপিয়ে দেওয়ার ফলে কি তৈরি হতে যাচ্ছে সেই 1991 সালের মতো আরেকটি উপসাগরীয় যুদ্ধের মতো প্রেক্ষাপট? তখন কুয়েত আক্রমণের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যেভাবে ইরাকে যৌথ সামরিক অভিযান শুরু হয়েছিল, তেমন কোনো ঘটনা কি দেখা যেতে পারে আবার? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় 28 ফেব্রুয়ারি সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের অন্তত 5 দেশে হামলা চালায় ইরান। এরপরে দেশগুলোর পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয় তেহরানকে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আক্রমণের জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের আছে। অন্যদিকে সৌদি আরব, কাতারও দেয় একই ধরনের বিবৃতি। তবে এসব হুমকিকে
পাত্তা দিচ্ছে না ইরান, বরং আরো জোরদার করা হয়েছে হামলা। আর এর জোরে 2রা মার্চ যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিবৃতিতে পাল্টা হুমকি দেয় উপসাগরীয় 6টি দেশ। বিবৃতিতে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আছে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। এতে আরাকি বিপজ্জনক শক্তি দাবি করে বলা হয় সার্বভৌম ভূখণ্ড, সাধারণ মানুষ এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে দেশের হামলা সম্পূর্ণ অযৌক্তিক। এমন অবস্থায় আক্রান্ত দেশগুলো আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করছে বলেও হুঁশিয়ার করা হয় বিবৃতিতে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সঙ্গে চিরশত্রুতা থাকলেও ইরান কখনো এই ইস্যুটিকে আরব অঞ্চলে উত্তেজনা ছড়াতে ব্যবহার করেনি। তবে এবার সেটি ঘটতে দেখা যাচ্ছে। এটি তেহরানের জন্য শেষ পর্যন্ত বুমেরাং হলেও হতে পারে। ইরানের সঙ্গে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর প্রকাশ্য বলিতা এবং যুদ্ধ সম্পূর্ণ নতুন বিষয়। এসব দেশ বিভিন্ন সময় ইরান ইস্যুতে কূটনৈতিক দ্বিচারিতার আশ্রয় নিলেও সরাসরি শত্রুতা এড়াতে চেষ্টা করেছে। তবে এবার দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। ইরানের কৌশলে যদি শেষ পর্যন্ত যুদ্ধের সমাপ্তিও ঘটে, তাহলেও আরব দেশগুলোর সঙ্গে তেহরানের স্বাভাবিক সম্পর্কে ফেরা খুব সহজ হবে না। ডয়েচে ভেলের এক নিবন্ধে বলা হয়, শুরুর দিকে ইরানি পাল্টা হামলার লক্ষ্য বেশ সুনির্দিষ্ট ছিল। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, তারা আরব অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব স্থাপনাকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। তারপরে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদর দপ্তরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। কাতারে আমেরিকান আল উদাইদ বিমান ঘাঁটির দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। হামলা হয় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে। তবে এরপর থেকে লক্ষ্যবস্তু যেন বদলে যেতে থাকে। বিভিন্ন আরব দেশের বিলাসবহুল হোটেল, বন্দর, আবাসিক এলাকা, শিল্পাঞ্চল, বিমানবন্দর ও তেল অবকাঠামোয় আঘাত হানছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যপ্রাচ্য নীতি বিশেষজ্ঞ হাসান আল হাসান এসব ঘটনাকে অভাবিত বলে মনে করছেন। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে আমেরিকান ঘাঁটিগুলোতে হামলার বিষয়টি অনুমিত ছিল না, কিন্তু উপসাগরীয় শহর, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোয় আঘাত করে ইরান নতুন এক সীমা অতিক্রম করেছে। এমনকি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া কয়েকটি দেশও ইরানের আক্রমণের শিকার হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সহ কয়েকটি মিত্র আরব দেশ কয়েক সপ্তাহ আগে জানিয়ে দেয়, তারা ইরানের বিরুদ্ধে বিমান হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। তবে এসব দেশও এখন আঘাত করছে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। এতে করে ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন কিছু ঘটলে আখেরে লাভবান হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। উপসাগরীয় দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে সবচেয়ে এগিয়ে আছে সৌদি আরব। বিশেষজ্ঞরা মনে করছেন, সৌদি সহ অন্য আরব দেশগুলো এখনই হয়তো বড় ধরনের কোনো পাল্টা সামরিক হামলা চালাতে চাইবে না। তারা এখন যুক্তরাষ্ট্রকে বড় পরিসরে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের সুযোগ দিতে পারে। এমনকি সীমিত আকারে ইরানের বিরুদ্ধে হামলাও চালাতে পারে। লন্ডনের কিংস কলেজের সিকিউরিটি স্টাডিজ স্কুলের শিক্ষক আন্দ্রেয়াস ক্রিগো মনে করছেন, উপসাগরীয় দেশগুলোর সেনাবাহিনীর সরাসরি যুদ্ধে নেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। তবে দেশগুলো আপাতত আক্রমণাত্মক হামলার চেয়ে আত্মরক্ষামূলক কৌশলের দিকে ঝুঁকতে পারে। যুদ্ধ বিস্তৃত করার বদলে প্রভাব নিয়ন্ত্রণের চেষ্টা থাকবে। এরপর বাড়ানো হবে কূটনৈতিক তৎপরতা। এমনকি তারা ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে যুদ্ধ বন্ধের চাপও দিতে পারে। তবে এর সবটাই ভেস্তে যেতে পারে নতুন নতুন নানা সমীকরণে। ইরানকে স্থায়ীভাবে দমনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে স্থল অভিযান শুরুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট 2রা মার্চের বক্তব্য দিয়েছেন, তাতে স্পষ্ট তারা কোনো একটা হেস্তনেস্ত করতে মরিয়া। যুক্তরাষ্ট্রের ইরান অভিযান অন্তহীন কোনো যুদ্ধ নয় দাবি করে তিনি সামনের স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেননি। বলেন, আমেরিকান স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতটুকু প্রয়োজন তত দূর পর্যন্ত যাবে। আর সেই লক্ষ্য অর্জনে কি কি পদক্ষেপ আসতে পারে তার শত্রুপক্ষকে জানিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। প্রশ্ন হলো, তাহলে আবার কি ফিরে আসছে 1991 সালের প্রেক্ষাপট? এবারের যুদ্ধের শেষ পরিণতি কি? ইরানের শাসক গোষ্ঠীর নেওয়া কৌশল শেষ পর্যন্ত কি সফল হবে, নাকি বুমেরাঙের তীর হয়ে ফিরবে তাদেরই বুকে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।